স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা 31 পর্যন্ত করেছিলাম প্যাসেজ। আসলে 31 পর্যন্ত করি নাই। 31 পর্যন্ত যেসব প্যাসেজ আছে সেগুলোর মধ্যে যদি কোনো কঠিন লাইন থেকে থাকে যেটা আমার মনে হয়েছে যে তোমরা পারবে না, সেই লাইনগুলো আমরা কমপ্লিট করেছি। ওকে, সো আজকে আমরা আবার শুরু করব 32 থেকে। এখন অনেকের মাথায় একটা জিনিস আসতে পারে যে স্যার এত ল্যাংদি হচ্ছে ক্লাসগুলো, এখন ল্যাংদি না করে বাবা উপায় নেই। আমি চাইলে তোমাদের সাথে একটা ফাঁকিবাজি করতে পারতাম, সেটা হচ্ছে কি একটা আনসার শিট আপলোড করে দিয়ে বলতাম যে এখান থেকে আনসারগুলো সব মিলিয়ে নিও। কিন্তু এই যে লাইন বাই লাইন ধরে ধরে বুঝানো, এই যে ডার্লিং, লাস্ট ক্লাসে যেটা করছিলাম আমরা, ডার্লিং শব্দটা থাকলে তার জন্য প্যাশনেটলি আসবে, তাও আবার কে কখন ডার্লিং বললে কীরকম, কখনো অ্যাফেকশনেটলি কখনো প্যাশনেটলি না। সো এই জিনিসগুলো যদি তোমাকে ধরিয়ে ধরিয়ে না বোঝানো হয়, তুমি প্যাসেজ ন্যারেশনে কখনোই ফুল মার্কস পাবা না। তোমাদের তো এখন 7 মার্কস, আগে ছিল 5 মার্কস। সো 7 আউট অফ 7 তুমি পাবে না। আর আমার একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে আমি এই জায়গাটায় মানে পড়ানোর জায়গাটায় কোনো ফাঁকিবাজি রাখতে চাই না। আমি মোটামুটি আমি যতদূর জানি পুরোটা তোমার মাথায় দিতে চাই। হ্যাঁ, এমন অনেক কিছু হতে পারে যে যেগুলো হয়তো আমি মিস করে গেছি, আমি জানি না বলে মিস করে গেছি, হতে পারে। কিন্তু আমি জানি যে এই জায়গাটায় তুমি একটা প্রবলেমে পড়বা, তারপরও তোমাকে দেখাইনি, সেরকম যেন না হয়। সো সময় লাগুক, কোনো অসুবিধা নেই। কারণ যদ্দূর শুনলাম যে সেপ্টেম্বরের লাস্ট উইকে হয়তো বিশ্ববিদ্যালয়গুলো খুলবে। আজকে যা দেখলাম, আজকে গুগলে একটা নিউজে দেখলাম। আর তারপর হয়তো অক্টোবরের দিকে গিয়ে যেসব কলেজে অনার্স মাস্টার্স চালু আছে সেই কলেজগুলো খুলবে। সো তোমাদের মোটামুটি অক্টোবরের আগে মনে হয় না আর কলেজ খুলছে। সো আমরা আর তোমাদের তো এখনও ফার্স্ট ইয়ার ফাইনালি হয় না অনেকগুলো কলেজে, তাই তো? সো অনেক টাইম আছে, আপাতত আমরা চালিয়ে যাই, যদ্দূর পারি যেটা শেষ করছি পুরোটাই শেষ করি। ওকে, এবার 32 পুরো প্যাসেজটাই লিখেছি এই কারণ এখানে প্রত্যেকটা লাইনই ঝামেলা আছে। এটাও সেই প্যাসেজটা, গিফট অফ দ্য ম্যাজাই, যে গল্পটার কথা গত ক্লাসে বলেছিলাম, ও হেনরি একজন লেখক, তার লেখা গিফট অফ দ্য ম্যাজাই, সেই গিফট অফ দ্য ম্যাজাই থেকে এই গল্পটা নেয়া, এই প্যাসেজটা নেয়া। এবং আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ডেলা একজন মহিলার কাছে গিয়ে চুল বিক্রি করছিল এবং মহিলা তাকে $20 দিবে বলেছিল। আর সেই চুল বিক্রি করার উদ্দেশ্য ছিল তার হাজব্যান্ড জিমের জন্য একটা ঘড়ির চেইন কেনা, যে ঘড়িটা জিমের খুব পছন্দের ছিল এবং সেই ঘড়িটার চেইনটা ছিঁড়ে গিয়েছিল। এবার চুলটুল বিক্রি করে ঘড়ির চেন কিনে এনে ডেলা বসে আছে। এমন সময় সিঁড়িতে জিমের পায়ের শব্দ শোনা গেল। ডেলা ভীষণ ভয় পাচ্ছে, কারণ জিম বকাবকি শুরু করে কিনা, কারণ জিমও কিন্তু ডেলার চুলগুলোকে খুব পছন্দ করতো। জিম দরজা খুলে প্রবেশ করলো আর ডেলার এই ছোট ছোট চুলগুলো দেখার পর অবাক হয়ে তাকিয়ে রইল। তখন ডেলা ওই কথাবার্তাগুলো বলে যে আমি চুল কেটে ফেলেছি, কিছু মাইন্ড করো না, ওই লেস বি হ্যাপি, আমরা লাস্ট ক্লাসে করছিলাম না, বি হ্যাপি অ্যান্ড সে মেরি ক্রিসমাস, একটা লাইন। সো ওই কথাবার্তাগুলো বলছিল আর জিম অবাক হয়ে তাকিয়ে আছে এবং বলছে, ইউ হ্যাভ কাট অফ ইয়োর হেয়ার। আর জিম, তুমি তোমার চুল কেটে ফেলেছো। এখন ডেলা ভাবছে যে জিম রেগে গেছে। আসল বিষয়টা তা ছিল না। বিষয়টা ছিল এরকম যে এটা রিয়ানেজির জন্য আসতে পারে, তাই বলে রাখা যে জিম কিন্তু করেছে কি, ডেলার একটা স্বপ্নের কথা জানতো, ডেলার একটা আশার কথা জানতো। আর সেই ডেলার আশার কথাটা হচ্ছে এরকম যে ডেলা খুব পছন্দ করতো একটা চিরুনি, এক ধরনের চিরুনি যেগুলো টর্টয়েস শেল দিয়ে তৈরি। কচ্ছপের পিঠের উপর যে কুচ থাকে সেই কুচ দিয়ে তৈরি এক ধরনের চিরুনি, ডেলার খুব পছন্দের। কিন্তু চিরুনিগুলো ছিল খুব এক্সপেন্সিভ, তাই ডেলা কখনোই কিনতে পারেনি বা জিম কখনো কিনে দিতে পারেনি। তাই এবারের ক্রিসমাসে জিম করলো কি, তার ঘড়িটা বিক্রি করে দিয়ে ডেলার জন্য সেই চিরুনি কিনে নিয়ে আসলো। তাহলে চিন্তা কর, ডেলা তার চুল বিক্রি করে দিয়েছে জিমের ঘড়ির জন্য চেইন কিনতে, আর জিম তার ঘড়িটাই বিক্রি করে দিয়েছে ডেলার চুলের জন্য চিরুনি কিনতে। সো জিম একটু অবাক হয়ে গেছে, আরে কী করছি, আমি তো আমার ঘড়িটাই বিক্রি করে দিয়েছি ডেলার চুলের জন্য চিরুনি কিনতে। তাই জিম মোটামুটি বিশ্বাস করতে পারছে না যে আসলে কি হয়েছে। এখন জিম যে বিশ্বাস এসব তো আর ডেলা জানে না যে জিম ঘড়ি বিক্রি করে দিয়েছে, ব্লা ব্লা ব্লা। সো এসব তো
জানে না, তাই জিমের অবাক হওয়াটাকে ডেলা একটু ভয় পেয়ে যাচ্ছে, তখন এই কথাবার্তাগুলো হচ্ছে। ইউ হ্যাভ কাট অফ ইউর হেয়ার, আক্স জিম, তুমি তোমার চুল কেটে ফেলেছো। ওকে, কাট ইট অফ অ্যান্ড সোল্ড ইট, কেটেও ফেলেছি বিক্রিও করে ফেলেছি। সেট ডেলা, ডোন্ট ইউ লাইক মি জাস্ট অ্যাজ ওয়েল এনি হাউ, আমি যেরকম আছি তুমি কি আমাকে সেভাবে পছন্দ করো না? আই এম মি উইদাউট মাই হেয়ার এইন্ট আই, আমি চুল ছাড়াও আমি তো আমি, তাই নয় কি? হ্যাঁ, মানুষটা তো মানুষ, এবার আমার চুল লম্বা হোক বা চুল ছোটো হোক, চুল থাকুক বা চুল না থাকুক, আমি তো আমি। ইউ সে ইয়োর হেয়ার ইজ গন, এখনও জিম বিশ্বাস করতে পারছে না। হি স্যাড উইথ অ্যান ইয়ার অলমোস্ট অফ ইডিওসি, অলমোস্ট অফ ইডিওসি মানে হচ্ছে প্রায় নির্বুদ্ধ, মানে নির্বুদ্ধিতার মতো একটা ভাব নিয়ে এসে বলছে তোমার চুল, তুমি বলছো তোমার চুল নেই, মানে সে বিশ্বাসটা করতে পারছে না, কথাটা বিশ্বাস করতে পারছে না, হজম করতে পারছে না। আচ্ছা, এবার কেন ফার্স্ট পুরো প্যাসেজটা লিখেছে, আগে প্যাসেজগুলো তো আমরা একটা একটা লাইন লিখতাম, লিখেছে এই কারণে যে দেখ ইউ হ্যাভ কাট অফ ইয়োর হেয়ার আক্স জিম, এখন সেন্টেন্সের স্ট্রাকচার দেখ, ইউ দিয়ে শুরু করেছে সাবজেক্ট তারপর ভার্ব, কিন্তু লাস্টে গিয়ে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিয়েছে। তাহলে স্যার এই সেন্টেন্সটা কি আসলে অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ? এটা ইন্টারোগেটিভ, যদিও এটা স্ট্রাকচারটা অ্যাসার্টিভের মতো সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে করেছে, কিন্তু অ্যাকচুয়ালি ইটস অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। কীভাবে? প্রথমত কোয়েশ্চেন মার্ক আছে, দ্বিতীয়ত আস্কড শব্দটা আছে, তৃতীয়ত দেখো তোমাকে আমি একটা বাংলা সেন্টেন্স দিচ্ছি, তুমি ভাত খেয়েছো, দাঁড়ি, তুমি ভাত খেয়েছো, কোয়েশ্চেন মার্ক। তাহলে দেখ দুইটা সেন্টেন্সের গঠনে কি, সাবজেক্ট অবজেক্ট ভার্ব, বাংলা সাবজেক্ট অবজেক্ট ভার্ব না। এবার একটা শেষে কি আছে দেখ দাঁড়ি, একটা শেষে আছে দেখ কোয়েশ্চেন মার্ক। তুই কি বলবি দুইটাই ভুল বা যে কোনো একটা ভুল? মোটো না। তুমি ভাত খেয়েছো, তুমি ভাত খেয়েছো, তুমি ভাত খেয়েছো, কে ভাত খেয়েছে? তুমি ভাত খেয়েছো। কে ভাত খেয়েছে কেউ একজন জিজ্ঞেস করলো, আমি উত্তর দিলাম তুমি ভাত খেয়েছো, এটা অ্যাসার্টিভ। আবার আমি জিজ্ঞেস করতে পারি তুমি ভাত খেয়েছো, তুমি ভাত খেয়েছো, এই খেয়েছো বলে যখন টান দিচ্ছি তখন সেটা কী হয়ে যাচ্ছে? ইন্টারোগেটিভ। তাহলে সেন্টেন্সটা একই, তুমি ভাত খেয়েছো, তুমি ভাত খেয়েছো একই, কিন্তু আমার ভয়েসের উপর ডিপেন্ড করে এটা কখনো অ্যাসার্টিভ হচ্ছে, কখনো ইন্টারোগেটিভ হচ্ছে, কিন্তু স্ট্রাকচার একই। এই সেন্টেন্সটাও একই, ইউ হ্যাভ কাট অফ ইয়োর হেয়ার, তুমি তোমার চুল কেটে ফেলেছো, এটা অ্যাসার্টিভ। তুমি তোমার চুল কেটে ফেলেছো, বিস্ময়ও হতে পারে, তুমি তোমার চুল কেটে ফেলেছো, ইন্টারোগেটিভ। তাহলে তিন রকমভাবে এটাকে প্রকাশ করা যায়, এবং যেহেতু কোয়েশ্চেন মার্ক দিয়ে রেখেছে তাই আমরা বুঝতে পারি যে এটা আসলে ইন্টারোগেটিভ। তাই তারা যে শব্দটা ইউজ করছে আস্কড, আমরাও সেই আস্কড শব্দটা ইউজ করব, আমরা সেই আস্কড শব্দটা ইউজ করব। তাহলে জিম আস্কড ডেলা, অথবা জিম আস্কড লিখলে হবে ডেলা ইউ হ্যাভ কাট অফ। যদিও তারা অ্যাসার্টিভের মতো দিয়েছে, কিন্তু আমরা তো কি বানাচ্ছি এটাকে? ইন্টারোগেটিভ। তাহলে তোমাকে ধরতে হবে আসলে হ্যাভ ইউ কাট অফ আছে এখানে, কারণ ইন্টারোগেটিভে অক্সিলারিটা সাবজেক্টের আগে থাকে। হ্যাভ ইউ কাট অফ এইভাবে চিন্তা করে সেন্টেন্সটা দিতে হবে। আর হ্যাভ ইউ কাট অফ হলে আমরা কোথায় চলে যাব? ইফ, ইফ শি হ্যাড কাট অফ her hair, if she had cut off her hair. Okay, Della answered that, Della answered that. আচ্ছা, কাট ইট অফ, সোল্ড ইট, বাক্যের শুরুতে ভার্ব থাকলে আমরা সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স মনে করি, ডু ইট, গো দেয়ার, ইম্পারেটিভ। ওকে, এখন এখানেও দেখ ভার্ব দিয়ে শুরু করেছে, তার মানে কি এটা ইম্পারেটিভ না? এখানে আসলে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মটা ইউজ করছে। কাটের পাস্ট পার্টিসিপালও কাট, সোল্ডের পাস্ট পার্টিসিপালও সোল্ড। ওকে, সো এই কাট অ্যান্ড সোল্ড এই দুটোটাই পাস্ট পার্টিসিপাল ইউজ করছে। স্যার আপনি কীভাবে জানেন? কারণ প্রশ্নটা কোন টেন্সে ছিল দেখ, প্রশ্নটা আমি যদি লিখি এরকম ছিল, হ্যাভ ইউ কাট অফ ইয়োর হেয়ার,
তাহলে প্রশ্নটা ছিল প্রেজেন্ট পারফেক্টে, তাহলে উত্তরটাও কোন টেন্সে যাবে? প্রেজেন্ট পারফেক্ট। তুমি কি তোমার চুল কেটে ফেলেছো? তাহলে উত্তরটা হ্যাঁ, কেটে ফেলেছি এবং বিক্রি করে দিয়েছি। কেটে ফেলেছি এবং বিক্রি করে দিয়েছি। তাহলে এই লাইনটা আসলে কীরকম আছে, মানে ডিরেক্টলি যদি থাকতো এরকম বলতো, আই হ্যাভ কাট ইট অফ অ্যান্ড সোল্ড। এটাও পাস্ট পার্টিসিপল, সোল্ড ইট। এই কাট, এই সোল্ড দুইটাই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3, ভার্বের পাস্ট পার্টিসিপল। এই হ্যাভের কারণে এটাও পাস্ট পার্টিসিপল, এই হ্যাভের কারণে এটাও পাস্ট পার্টিসিপল। ওকে, তাহলে এই লাইনটা আসলে কি? আই হ্যাভ কাট ইট অফ অ্যান্ড সোল্ড ইট। এই লাইনটা বুঝছিস কিনা দেখ। ওকে, কারণ প্রশ্নটা ছিল প্রেজেন্ট পারফেক্ট, তাই উত্তরটাও কোথায় যাবে? প্রেজেন্ট পারফেক্টে। আচ্ছা, যদি এই জায়গাটা বুঝে থাকি তাহলে এবার পরের লাইনটা, ডেলা আনসার দ্যাট she had cut it off and sold it. আচ্ছা, এবার ডেলা কি বলছে? 1 2 3 তিনটে সেন্টেন্স বলেছে। এখন এগুলোকে যোগ করব কি না, এই দুইটা সেন্টেন্স, এই সেন্টেন্সগুলোকে 1 2 3 এগুলোকে যোগ করব কি না? প্রথমত দেখ, 1-এর মধ্যে একটা অ্যান্ড আছে, যেহেতু 1-এর মধ্যে একটা অ্যান্ড আছে তাহলে 2-কে যদি যোগ করতে যায় আমাকে আবার একটা অ্যান্ড আনতে হবে। তাহলে একই সেন্টেন্সে কয়টা অ্যান্ড আসবে? 2টা, তাহলে যোগ করব না। এটা গেল একটা ব্যাপার। দ্বিতীয়ত 2 and 3-কে যোগ করব কি না? না, 2 and 3-কেও যোগ করব না, কারণ 3-তে দেখ আই অ্যাম মি উইদাউট মাই হেয়ার, তারপর একটা ট্যাগ কোয়েশ্চেন আছে। তাহলে 3-তেও আমাকে একটা অ্যান্ড আনতে হবে এই ট্যাগ কোয়েশ্চেনটার জন্য, ট্যাগ কোয়েশ্চেনটার জন্য একটা অ্যান্ড আনতে হবে নাম্বার 3-তে। তাহলে 2 and 3 যদি অ্যাড করি তাহলে সেখানেও দুইটা অ্যান্ড আসবে। 2-এর পর 3 যোগ করার সময় একটা অ্যান্ড, আর 3-এর মাঝখানে একটা অ্যান্ড। সো কোনোটার সাথে কোনোটাই যোগ করা যাবে না, সবগুলো আলাদা আলাদা করো। আচ্ছা, ডেলা আনসার দ্যাট শি হ্যাড কাট ইট অফ অ্যান্ড সোল্ড ইট। শি আস্কড, এর আগে কোনো প্রশ্ন করে নাই তাই কোনো কিছু বসানো যাবে না। শি আস্কড ডোন্ট ইউ ইফ হি, ডোন্ট হয়ে যাবে ডিডেন্ট, ইফ হি ডিডেন্ট। এখানে জিম টিম লেখার দরকার নেই, কারণ শি আর হি এর মধ্যে কথা হচ্ছে। ইফ হি ডিডেন্ট লাইক তো আর চেঞ্জ হবে না, ইফ হি ডিডেন্ট লাইক হার জাস্ট অ্যাজ ওয়েল এনি হাউ, এনি হাউ, শেষ। এরপর পরটা শি টোল্ড, অ্যাডেড দিতে পারবো না কারণ আগের লাইনটা ইন্টারোগেটিভ ইম্পারেটিভ ছিল, সরি ইন্টারোগেটিভ ছিল, সেই জন্য অ্যাডেড দিতে পারবো না। শি টোল্ড দ্যাট, এবার এটা আই এম মি, শি টোল্ড দ্যাট শি ওয়াজ হারসেলফ। এই আই এম মি, এই মিটা হারসেলফ, মিটা হারসেলফ হয়ে গেল। শি ওয়াজ হারসেলফ without her hair and asked। এই অ্যান্ড আক্স দিয়ে এবার ট্যাগ কোয়েশ্চেনটাকে আসো। এইনটাই, এইনটাই মানে হচ্ছে, এইনটাই মানে হচ্ছে এম নট আই, এম নট আইকে আমরা সংক্ষেপে বলছি এইনটাই। তাহলে অ্যান্ড আস্কড ইফ শি ওয়াজ নট, অ্যান্ড আস্কড ইফ শি ওয়াজ নট। এই এইনটাই, এটা কি হয়ে গেল? ইফ শি ওয়াজ নট, কারণ এইন্ট আই মানে হচ্ছে এম নট আই। এবার এই এম নট আইকে আমরা যখন ইনডাইরেক্ট করব প্রথমে অক্সিলারি আসবে ইফ, এই এম নট পুরোটাই চলে যাবে সাবজেক্টের পর, আই হয়ে গেল শি, এমটা হলো ওয়াজ, নটটা বসলো। ওকে, অ্যান্ড আস্কড ইফ শি ওয়াজ নট। ওকে, এবার লাস্ট লাইনটা নিজেরা করতে পারবা। কীরকম? এখান থেকে শুরু করবা, with an air almost of idiocy, comma, Jim told that she said, S-A-I-D, she said her hair was gone. With an air almost of idiocy,
comma Jim no sorry he told that she said SID she said her hair was gone. তাহলে দেখ এই প্যাসেজটাতে কতগুলো ঝামেলা আছে। প্রথমত এটাকে ইন্টারোগেটিভ বানাতে হবে, দ্বিতীয়ত কোন সেন্টেন্সকে কোন সেন্টেন্সের সাথে যুক্ত করছো, তৃতীয়ত মিটাকে যে হারসেলফ লিখতে হবে, এই হারসেলফ লিখতে হবে, চতুর্থত এইনটাইকে যে যোগ করতে হবে অ্যান্ড আস্কড ইফ শি ওয়াজ নট, তারপরে ইয়ার অলমোস্ট অফ ইডিওসি এটা যোগ করতে হবে। সো এরকম অনেকগুলো প্যাচ আছে বাবা, এই জন্য ভেঙে 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 করাতে হচ্ছে। আদারওয়াইজ ওই এক আনসার শিট দিয়ে আনসার শেষ করিতে পারতাম, কিন্তু বললাম একটু পড়ো, অল্প পড়ো, কিন্তু এই অল্প পড়াটাই তুমি এমনভাবে পড়ো যাতে পরবর্তীতে তোমার কোনো সমস্যা না হয়। যেমন এখান থেকে তুমি আবার একটু রিভিশন হয়ে গেল তোমার, যে যদি ট্যাগ কোয়েশ্চেন থাকে কীভাবে করতে হবে, যদিও আমরা আলোচনা করেছিলাম এগুলো, ট্যাগ কোয়েশ্চেন থাকলে কীভাবে আলোচনা করতে হবে এটা তুমি শিখলে এখান থেকে। যখন কোন সেন্টেন্সগুলোকে একসাথে যুক্ত করব, যেমন আমরা এখানে 1 2 3 কোনোটাকে কোনোটার সাথে যুক্ত করতে পারি না, ইন্ডিভিজুয়াল রাখতে হয়েছে। দেন কখনো একই সেন্টেন্সকে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সও বলতে পারো, একই সেন্টেন্সকে তুমি অ্যাসার্টিভও বলতে পারো, এই জিনিসটা শিখলা। সো এরকম বারবার শিখতে শিখতে প্র্যাকটিস করতে করতে মাথায় গেঁথে যাবে ন্যারেশন, অ্যান্ড দেন ইউ ক্যান কল ইয়োর সেলফ মাস্টার। আচ্ছা, এটা গেল 32 নাম্বার। এবার আয় 33 নাম্বারে একটা সেন্টেন্স, 35 নাম্বার। 35 নাম্বারে একটা সেন্টেন্স আছে, ফার্স্ট সেন্টেন্সটা। এটা তোরা স্কুলেও করেছিস, বাট আমি জানি না কীভাবে করেছো। লেটস সি। স্টপ, ইউ আর ইটিং all our bread. You are eating all our bread, shouted the two rats. এই লাইনটা নিয়ে ঝামেলা। ওকে, তুমি জানো যে এটা মাঙ্কি অ্যান্ড দ্য র্যাটসের গল্প থেকে নেওয়া হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এই শাউটেড শব্দটাকে কীভাবে ইউজ করব, সাথে স্টপ অ্যান্ড ইয়োর লাইনটাকে কীভাবে অ্যাড করব। ওকে, খুব সোজা, আনসারটা এভাবে যাবে। আমি জানি না তুমি ক্লাস 9 10-এ কীভাবে করেছো, তবে আমার কাছে এটা শুদ্ধ মনে হয়। দ্য টু র্যাটস শাউটেড অ্যাট দ্য মাঙ্কি to stop and told that he দিয়ে করব, he was eating all their bread. এবার এখানে একটা জিনিস দেখবা, এই শাউটেড অ্যাট মানে হচ্ছে কারোর সাথে রেগে গিয়ে চিৎকার করা, শাউটেড অ্যাট। এখন তুমি দেরিতে বাসায় ঢুকেছো, তোমার আব্বু চিৎকার কই ছিলি বলে চিৎকার দিল তোমাদেরকে। সো মাই ফাদার শাউটেড অ্যাট মি, রেগে গিয়ে। আবার শাউটেডের সাথে কখনো টু আসে, শাউটেড টু মানে হচ্ছে কারো কাছে চিৎকার করা, মানে কোনো সাহায্যের জন্য। যেমন হি শাউটেড টু মি টু থ্রো দ্য রোপ, হি শাউটেড টু মি টু থ্রো দ্য রোপ, দড়িটা ছুঁড়ে মারার জন্য আমার দিকে চিৎকার করে বলল। সো কারোর দিকে এমনি চিৎকার করে কিছু করতে বলা, সেটা হচ্ছে শাউটেড টু। আর কাউকে যখন তুমি রেগে গিয়ে কিছু বলছো, তখন শাউটেড অ্যাট আসে। তাই আমরাও কি লিখলাম, দ্য টু র্যাটস শাউটেড অ্যাট দ্য মাঙ্কি টু স্টপ। এখানে টোল দিও না, শাউটেড শব্দটাই দিও, কারণ তার চিৎকার করে রেগে গিয়ে বলছে, এটা কেমন। তাই এখানে টোল না দিয়ে শাউটেড অ্যাটই দিবা। ওকে, কথাগুলো একটু ভালো করে শুনো ক্লাসে, কারণ অনেক সময় দেখা যায় এই যে আমি শাউটেড অ্যাট ব্যাখ্যা করলাম না, আবার আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করা হবে, স্যার এখানে শাউটেড অ্যাট না দিয়ে টোল দিলে কী হইতো। আরে আমি তো তোকে বুঝাচ্ছি বাবা, শাউটেডটা এখানে আছে, নাম্বার 1। নাম্বার 2, র্যাটসগুলো কিন্তু রেগে গেছে এবং রেগে গিয়ে এবার চিৎকার করে বলছে থামো, তাই আমাকে শাউটেড অ্যাটটা দিতেই হচ্ছে, টোল দেওয়া যাচ্ছেই না এখানে।
ওকে, সো দ্য টু র্যাটস শাউটেড এট দ্য মাঙ্কি টু স্টপ, যেহেতু ইম্পারেটিভ, অ্যান্ড টোল দ্যাট, পরের সেন্টেন্সটা অ্যাসার্টিভ, অ্যান্ড টোল দ্যাট হি ওয়াজ ইটিং অল দেয়ার ব্রেড। ওকে, এটা গেল এটার কঠিন লাইন। এখানে আরেকটা লাইন পাবা, এই 35-এর মাঝখানে একটা লাইন আছে, দেখো, দিস ইজ মাই পিস, মাঝখানে একটা লাইন আছে, দেখো, দিস ইজ মাই পিস, হ্যাভেন্ট আই ডান আ লট অফ ওয়ার্ক ফর ইউ, রিপ্লাইড দ্য মাঙ্কি। তাহলে দিস ইজ মাই পিস, এই লাইনটা মাঙ্কির কথা। মাঙ্কি তাহলে কথাটাকে কীভাবে বলবে? দ্য মাঙ্কি টোল দ্যাট দিস ইজ মাই পিস, এটা তখন কী হয়ে যাবে? ইট ওয়াজ হিজ পিস। তো দেখে না দেখালে আবার ঝামেলা হবে। দিস ইজ মাই পিস। আচ্ছা, এরপর আরও কিছু আছে আর কি, কেমন? তাহলে দ্য মাঙ্কি, আমি একটু সংক্ষেপে দিলাম, টোল দ্যাট, দ্য মাঙ্কি টোল দ্যাট, একটা অ্যাসার্টিভ, সেখানে একটা দ্যাট আসছে, এই দ্বিতীয় এই দিসটাও কি হয়ে যায়? দ্যাট, সাথে ওয়াজ হিজ পিস, কোয়েশ্চেন মার্ক ছিল না, দিস ইজ মাই পিস। আচ্ছা, এটা আর ঝামেলা হচ্ছে যদি পরপর দুইটা দ্যাট চলে আসে, সেক্ষেত্রে দ্বিতীয় দ্যাটটাকে কেটে কী বানাতে হয়? ইট, গত ক্লাসে পড়ছিলাম আমরা। সো দ্য মাঙ্কি টোল দ্যাট ইট ওয়াজ হিজ পিস, এই দিসটা তখন চেঞ্জ হয়ে কি হয়ে গেল? ইট, কারণ অলরেডি তার আগে আমাকে অ্যাসার্টিভে একটা দ্যাট বসাতে হচ্ছে। ক্লিয়ার বাবা? শেষ। তাহলে এটা গেল, ইট ওয়াজ হিজ পিস। সো 35-এ আর নাই, আসো 36, এটা লাঞ্চিন গল্পটা থেকে নিয়েছে। 36-এ একদম ফার্স্ট লাইনটা দেখ, কফি আই সেড, ইয়েস জাস্ট অ্যান আইসক্রিম অ্যান্ড আ কফি। তাহলে ওই কফি, শুধু কফি লিখে আমাকে একটা সেন্টেন্স বানাতে হবে। এবার ধরো তুমি কারোর সাথে রেস্টুরেন্টে গেছো, এখন সেই রেস্টুরেন্টে গিয়ে তুমি তাকে জিজ্ঞেস করছো, ওকে, তুমি তাকে বলছো পিৎজা, তুমি তাকে বলছো বার্গার। এখন এই যে পিৎজা বা বার্গার, ওকে, ধর পিৎজা, I said to him অথবা হার, যার সাথে যেতে ভালো লাগবে তাকে বসে দিব, I said to him অথবা হার। আচ্ছা, এখন এই পিৎজা বলতে তুমি কি বুঝিয়েছো? আর এই পিৎজা বলতে তুমি কি বুঝাতে চাইছো যে এটা, আর ইউ পিৎজা, তুমি কি এটা বুঝাতে চেয়েছো? তুমি কি এটা বুঝাতে চেয়েছো? নাকি তুমি এটা বুঝাতে চেয়েছো? কোনটা? রেস্টুরেন্টে বসে আছি, সামনে আমার গেস্ট বসে আছে, তাকে জিজ্ঞেস করছি পিৎজা, তাহলে তাকে কি আমি এটা বলছি আপনি কি পিৎজা? ও কি পিৎজা হতে পারে? না, অবশ্যই না। তাহলে এটা কাটা, এটা হবে না। ডু ইউ ওয়ান্ট পিৎজা? আপনি কি পিৎজা চান, মানে পিৎজা খাবেন? এটা আবার এটার চাইতে আরও ভদ্র হচ্ছে এটা, উড ইউ লাইক টু টেক পিৎজা, অথবা উড ইউ লাইক টু হ্যাভ পিৎজা, আপনি কি পিৎজা খাবেন? এটা হচ্ছে খুব বিনয়ের সাথে বলা, পোলাইটলি বলা। তাহলে এই দুইটার যে কোনো একটা হতে পারে এটা পিৎজা, ওকে। তাহলে আমরা এটাকে দুইভাবে করতে পারি। আই আস্কড হার ইফ হি অর শি ওয়ান্টেড পিৎজা, পিৎজা। আবার এভাবেও করতে পারি, আই আস্কড হার ইফ শি উড লাইক টু টেক অর হ্যাভ পিৎজা। এখানে রিকোয়েস্ট করছি না, এখানে জিজ্ঞেস করছি খাবেন কি না, ওকে। তাই উডটা রিকোয়েস্ট অর্থে ব্যবহৃত না হওয়ার কারণে এটা ইম্পারেটিভ হচ্ছে না। সো আই আস্কড হার ইফ শি উডের তো চেঞ্জ হয় না, ইফ শি উড লাইক টু টেক অর হ্যাভ পিৎজা গেল। তাহলে এটা হয় বিনয় অর্থে, ভীষণ রকম বিনয় যখন দেখাবা, আর এটা হচ্ছে সরাসরি প্রশ্ন। এখন এখানের জন্য কোনটা দিবা? এখানে কি ছিল? কফি আই সেড, না এই তো ছিল কফি আই সেড, ইয়েস, আর কিছু নেই। তাহলে এখানে আছে কফি
আই সেড। এবার তোকে বুঝতে হবে লেখক এখানে এই কফি দ্বারা কোনটা বুঝাচ্ছে, ডু ইউ ওয়ান্ট কফি বুঝাচ্ছে নাকি উড ইউ লাইক টু টেক অর হ্যাভ কফি বুঝাচ্ছে। তোমাকে এর আগে কাহিনী মনে আছে, এর আগে কিন্তু মহিলা অনেকগুলো আইটেম অর্ডার করে ফেলেছিল এবং এটা লাস্টে লেখক প্রচণ্ড বিরক্ত হয়ে গেছে, তখন লেখক জিজ্ঞেস করে কফি খাবেন, মানে শেষ খাবার। ওকে, তাহলে এই কফি দ্বারা অবশ্যই লেখক কোনো ধরনের বিনয় প্রকাশ করছেন না। এই গল্পের লাঞ্চিন গল্পে যখন তিনি কফি শব্দটা বলছিলেন তখন সেখানে কোনো বিনয় ছিল না, কারণ লেখক যথেষ্ট বিরক্ত। এর আগে স্যামেন চলে গেছে, এর আগে তোমার স্প্যারাগাস চলে গেছে, এর আগে তোমার একটা কী জানি ছিল, ভুলে গেছি তো, মাছের ডিমগুলো জানি কী ছিল, বল না মাছের ডিমগুলো, যা ভুলে গেছি, যাও। সো অনেকগুলো আইটেম, কস্টলি আইটেমস অলরেডি খেয়ে ফেলেছে, অনেকগুলো কস্টলি আইটেম অলরেডি লেখক মহিলাটা খেয়ে ফেলেছে এবং লেখক ভয়ে আছেন যে তিনি বিল পে করতে পারবেন কি না। সো এরকম বিরক্তি নিয়ে যখন প্রশ্ন করছেন লেখক, তখন অবশ্যই তিনি এরকম ভদ্রতা দেখাবেন না, আপনি কি কফি খাবেন, এরকম না, কফি মানে কফি খাবেন। সো আমার মনে হয় এখানে এটার জন্য কফি, এটার জন্য এই প্রশ্নটা না দিয়ে এটাকে বেছে নাও। তাহলে আই সেড এটা হবে এরকম, I asked if she wanted coffee. If she wanted coffee. এটাই। এখানে উডিও লাইকটা দিও না, কারণ লেখক যথেষ্ট বিরক্ত। উডিও লাইকটা দিতাম যদি লেখক ভদ্রভাবে আসলে জানতে চাইতো। তাহলে আই আস্কড ইফ শি ওয়ান্টেড কফি। দেখো শুধু কফি আছে, কিন্তু আমরা এটাকে কী বানিয়েছি। আর কি বলছে সে আনসার, কি বলছে, ইয়েস জাস্ট অ্যান আইসক্রিম অ্যান্ড কফি, শি আনসার্ড। তাহলে এই জায়গাটায় শি আনসার্ড ইন দ্য অ্যাফার্মেটিভ, ইয়েসের জন্য, অ্যান্ড টোল্ড, শি আনসার্ড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড টোল্ড দ্যাট শি ওয়ান্টেড জাস্ট অ্যান আইসক্রিম অ্যান্ড আ কফি। শি ওয়ান্টেড জাস্ট অ্যান আইসক্রিম অ্যান্ড আ কফি। ওকে, তাহলে এটা গেল। এবার এই প্যাসেজে আরেকটা লাইন একটু দেখবা, সেটা হচ্ছে সেকেন্ড লাস্ট লাইন, ওখানে ইনভার্টেড কমার মধ্যে আছে, দেখো, ওয়ান শুড অলওয়েজ গেট আপ ফ্রম আ মিল ফিলিং ওয়ান শুড ইট আ লিটল মোর। একজনের তখনই খাবার টেবিল থেকে উঠে যাওয়া উচিত যখন সে বুঝতে পারবে যে সে আর অল্প একটু খেতে পারবে। এখন এই জায়গাটা এখানে ওয়ান শুড আছে, এখানে কোনো চেঞ্জ করবা না, এটা ইউনিভার্সাল ট্রুথের মতো করেই করে দিবা, শুডের কোনো ধরনের চেঞ্জ এখানে হবে না। কারণ আসলে এটা লাঞ্চিন গল্পটা যখন আমরা পড়ছিলাম তখন আলোচনা করছিলাম যে ভরপেট খাওয়া, একেবারে গলা পর্যন্ত খাওয়া কখনোই উচিত না, একটু খালি পেট, একটু খালি রাখা উচিত। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি আরেক লোকমা খেতে পারবো, আরেক গ্রাস খেতে পারবো, এরকম যখনই আমার মনে হবে তখনই প্লেট থেকে উঠে যেতে হবে, যাতে পেটটা একটু খালি থাকে, ফলে খাবারগুলো নড়তে পারবে, হজমের জন্য ভালো হবে। সো এই কথাটা ইউনিভার্সাল ট্রুথের মতো করেই তোমাকে করতে হবে এবং এটার কোনো টেন্স চেঞ্জ করা যাবে না। ওয়ান শুড অলওয়েজ গেট আপ ফ্রম আ মিল ফিলিং ওয়ান শুড ইট আ লিটল মোর, একদম হুবহু বসবে, ওয়ানও চেঞ্জ করবা না, শুডও চেঞ্জ করবা না। 36 গেল। 37-এর মাঝখানে দেখো একটা ওয়েল আছে, যেমন আগে লাইনে ছিল, আচ্ছা আমি প্যাসেজটা একটু পড়া দিই। হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ডিড এসব টেল, এটা গেল আনোয়ারের প্রশ্ন। ফ্যাবলস রিপ্লাইড মিসেস আমিন, ডু ইউ নো হোয়াট ফ্যাবলস আর, আপনি কি তোমরা কি জানো ফ্যাবলস কি? নো রিপ্লাইড আনোয়ার বললো না জানি না। ওয়েল কন্টিনিউড মিসেস আমিন, এই ওয়েলটা ব্যবহার করা যাবে না। কেন? কারণ এটাও আমরা ফার্স্ট ক্লাস না ন্যাশনাল ক্লাসে দেখছিলাম যে এরকম ওয়েল শব্দটা দিয়ে যদি ভালো আছি বুঝায়, হাউ আর ইউ, ওয়েল, কেউ তোমাকে প্রশ্ন করলো হাউ আর ইউ, তুমি বললো ওয়েল, দ্যাট মিনস ইউ আর ওয়েল, তখন ওই সেন্টেন্সটাকে ইউজ করতে পারো, মানে ওয়েল শব্দটাকে ইউজ করতে পারো, আই টোল্ড দ্যাট আই ওয়াজ ওয়েল। কিন্তু এখানে যখন মিসেস আমিন জিজ্ঞেস করছে তোমরা কি জানো ফ্যাবলস কি, তখন আনোয়ার রিপ্লাই করলো না, তখন মিসেস আমিন বলছে ওয়েল, তাহলে এই ওয়েল মানে কি ভালো? দ্যাট মিনস আনোয়ারের না জানাটা কি ভালো বলছে? না, এই ওয়েলের কোনো মিনিং নেই। এটাই গত ক্লাসে করা ইউ নো এর মতো যে সেন্টেন্স কন্টিনিউ করার জন্য আমরা ব্যবহার করি। তাহলে ওয়েল শব্দটা ব্যবহার করবি না। এখানে কীরকম লিখবি? মিসেস আমিন কন্টিনিউ দ্যাট fables are stories with a message or a moral.
এখন এই লাইনটা নিয়ে আবার একটু কনফিউশন আছে। কি কনফিউশন? স্যার এখানে ফেবলস আর হবে নাকি ফেবলস ওয়্যার হবে? কারণ কোনো কোনো জায়গায় দেখা যায় যে এই আর্টটাকে ওয়্যার বানাচ্ছে, ফেবলস ওয়্যার স্টোরিজ। অ্যান্ড ফেবলস যখন তুমি ওয়্যার বানাই দিবা, দ্যাট মিনস ফেবলস এককালে ছিল স্টোরিজ যেগুলো উইথ মোরাল, এখন আর নাই। কিন্তু ফেবলসগুলো এখনও আছে এবং এখনও উইথ আ মোরাল আছে। তাই এই সেন্টেন্সের আর্টটাও চেঞ্জ করা উচিত হবে না। তাহলে মিসেস আমিন কন্টিনিউড দ্যাট ফেবলস আর স্টোরিজ, এটা ইউনিভার্সাল ট্রুথ, সেজন্য রেখে দিলাম। কারণ যদি তুমি ফেবলস ওয়্যার বলো তাহলে ঝামেলায় পড়বা। একটা সেন্টেন্স দেখো না, ধরো আমি যদি বলি আই সেড কমা ইনভার্টেড কমার শুরু, দেয়ার আর টর্টয়েসেস in the mazar of Bayezid Bostami. There are tortoises in the mazar of Bayezid Bostami. তাহলে বাইজিদ বোস্তামির মাজারে কচ্ছপ আছে। I said এবার এটাকে যদি ইনডাইরেক্ট করি, তুমি যদি এভাবে বলো যে I said that there were tortoises in the mazar of Bayezid Bostami, there were tortoises, এইভাবে যদি বলো তাহলে বোঝা যাবে যে তখন সেখানে ছিল, এখন আর সেখানে টর্টয়েস নেই। কিন্তু বাইজিদ বোস্তামির মাজারে তো এখনও টর্টয়েস আছে। ফলে এই সেন্টেন্সগুলো চেঞ্জ করা যাবে না, এগুলো টেন্স ঠিক রাখতে হবে। ফেবলস দ্বারা যেহেতু এখনও মোরাল বলে, এখনও মোরাল স্টোরি আছে এগুলোকে, সো এটাও তুমি চেঞ্জ করতে পারবা না, ওই যেটা আছে টেন্স ওইটাই রাখতে হবে। ফেবলস আর স্টোরিজ, আমার যুক্তি এটা। এবার তোমার যুক্তি যদি মনে করো যে না স্যার এখানে ওয়্যার ইউজ করি, করতে পারো, কিন্তু একটু খেয়াল করো, তুমি যদি এখানে ফেবলস ওয়্যার স্টোরিজ বলো তাহলে তুমি বুঝাচ্ছ যে ফেবলসগুলো আগে স্টোরিজ ছিল বা গল্পগুলো আগে ছিল যেখানে মোরাল সহ ছিল, কিন্তু এখন আর নাই। ওয়্যার বললে সেটা পাস্ট হয়ে গেছে, বর্তমানে আর নাই, কিন্তু আর বললে এখনও আছে। এবার দেখো ফেবলস কি এখন নাই? আছে তো, ফেবলসগুলো তো এখনও আছে, সুপার ফেবলসগুলো তো এখনও আছে, এখনও তো সেগুলো শিক্ষা দেয়, এখনও তো তোমার ছোটো ভাই বোনরা এই গল্পগুলো পড়ে এবং সেই নীতি শিক্ষাগুলো পাচ্ছে। সো এটা আর্টটা ইউজ করাটাই বেটার। আচ্ছা, এরপর আরেকটা ঝামেলা পাবা 38-এর মধ্যে প্যাসেজটা দেখো, হ্যাভ ইউ, তো ওয়েলটাকে ইউজ করবো না। আচ্ছা 37 তাহলে ওয়েলটাকে ইউজ করবো না, সরাসরি মিসেস আমিন কন্টিনিউড দ্যাট দিয়ে চালিয়ে যাও। 38, have you killed the rat, said the mayor. Yes, I have, replied the piper. Give me the promised money. A full stop inverted comma close হয়ে যাবে, give me the promised money full stop inverted comma close. How funny you are, said the mayor, take only 50. এই জায়গাটা দেখো, how funny you are, said the mayor, take only 50. তাহলে the mayor exclaimed with wonder, how funny you are টাকে দিচ্ছি। So the mayor exclaimed with wonder that he দিয়ে ব্র্যাকেটে পাইপারের পি দিবা, পাইপারের পি। তাহলে the mayor exclaimed with wonder that the piper was very funny. The piper was very funny and একটু লিখি এটা, how funny you are, take only 50. আমি একটু সংক্ষেপে লিখলাম আর কি, কেমন? তাহলে আমরা কীভাবে লিখছি, দ্য মেয়ার, ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল, স্মল থাকলে স্মল লেটারে লিখবা। দ্য মেয়ার এক্সক্লেইমড with wonder that he, bracket paper p, he was very funny. ওকে, তারপর এখানে যে লাইনটা বসবে আমি দেখাচ্ছি, and told to take only 50, and told to take only 50 এটা দিতে পারো, অথবা and offered only 50 এটা দিতে পারো। তাহলে the mayor exclaimed with wonder that he was very funny and, এই যে টেক অনলি 50 আছে এটাকে দুইভাবে করতে পারো, অ্যান্ড টোল্ড টু টেক অনলি 50 অথবা অ্যান্ড অফার্ড অনলি 50।
দুইটাই অ্যান্সার হবে। তবে আমি প্রেফার করি এটা, এই সেন্টেন্সটা আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি স্ট্যান্ডার্ড। অনলি 50, সো তুমি যেটা দাও তুমি সেটা দিবা। টেক অনলি 50টাকে টোল টু টেক অথবা অ্যান্ড অফার্ড অনলি 50। ওকে, এটা তোমার ইচ্ছা মতো তুমি চালতে পারছো। সো এখানে গেল 38। এরপর আর নাই 42তে আয়। 42টা এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের একটা নাটক ছিল, দ্য টেম্পেস্ট। কোনো একদিন সময় পেলে বলবো, বা তোমরাও চাইলে পড়তে পারো। সেখানে দুইটা ক্যারেক্টার, মিরান্ডা এবং একজনের নাম কী ছিল ভুলে গেছি, ফার্ডিন্যান্ড। মিরান্ডা এবং ফার্ডিন্যান্ড। ওকে, যদিও মিরান্ডা এবং ফার্ডিন্যান্ড ছিল যে তোমার চাচাতো ভাই বোন, অর্থাৎ মিরান্ডার বাবা ছিল রাজা এবং মিরান্ডার মা মারা যায়। মারা যাওয়ার পর তিনি ওই রাজকার্য পরিচালনার চাইতে জাদুবিদ্যার দিকে ভীষণ ঝুঁকে পড়ে, মানে বিভিন্ন জাদুর বই টই পড়তেন, বিভিন্ন ম্যাজিক ট্যাজিক করতেন এগুলো, আর রাজ্য দেখার ভার দিয়ে দিয়েছিলেন তার ছোটো ভাইয়ের উপর। এদিকে ছোটো ভাই বড় ভাইকে অর্থাৎ মিরান্ডার বাবাকে রাজ্য থেকে তাড়িয়ে দেওয়ার জন্য কোনো এক রাতে তাকে, রাজাকে এবং তার ছোট মেয়ে মিরান্ডাকে, মিরান্ডার বয়স তখন ছোটো, মিরান্ডা অনেক ছোটো ছিল, তাদের দুজনকে একটা নৌকায় তুলে দেয় এবং সাথে কিছু জাদুর বইটই দিয়ে পাঠিয়ে দেয়, নৌকাটা ভাসিয়ে দেয় এবং রাজ্যটা দখল করে ফেলে ছোটো ভাই। এদিকে এই তারা অর্থাৎ মিরান্ডা এবং মিরান্ডার বাবা ভাসতে ভাসতে তারা একটা দ্বীপে এসে পড়ে এবং পরবর্তীতে নানা ঘটনা ঘটে এবং সেই দ্বীপে তারা বাস করতে শুরু করে। সেখানে তারাই একমাত্র বাস করতো এবং মিরান্ডা ধীরে ধীরে বড় হয়। আর মিরান্ডা যখন বড় হয় তখন সে তার বাবাকে ছাড়া আর কোনো কাউকে দেখে না, কারণ ওই দ্বীপে তার কেউ নাই, ফলে যে আরও কিছু মানুষ থাকতে পারে সেখানে সেটা তার ধারণাই ছিল না। যাই হোক, এদিকে এর অনেক অনেক বছর পর, প্রায় 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 16, 17 বা 15 বছর পর একবার মিরান্ডার বাবা তার জাদুবিদ্যার মাধ্যমে জানতে পারে যে তার ছোট ভাই, যে ভাই তাকে রাজ্য থেকে বের করে দিয়েছিল, সে ছোট ভাই তার জাহাজ নিয়ে, তার ছেলে ছিল, ওই ছোট ভাইয়ের ছেলের নাম হচ্ছে ফার্ডিন্যান্ড সহ আরও লোকজন নিয়ে জাহাজ নিয়ে এই দ্বীপের সামনে দিয়ে যাচ্ছে। তখন এই রাজা মিরান্ডার বাবার একটা জিন ছিল, যে জিনটাকে সে মুক্ত করছিল একটা ডাইনি হাত থেকে, সে জিনকে বলল যে সমুদ্রে ঝড় তোলো এবং সমস্ত জাহাজ ডুবিয়ে দাও, কিন্তু খবরদার কোনো মানুষ যাতে মারা না যায়, সবাইকে দ্বীপে এনে তুলবা, তবে এক একজনকে এক এক দিকে, দ্বীপের এক এক দিকে তুলবা, যাতে কেউ জানতে না পারে যে অন্যজন বেঁচে আছে। অর্থাৎ ফার্ডিন্যান্ডের যে জাহাজগুলো ছিল, ফার্ডিন্যান্ড এবং তার বাবার যে জাহাজগুলো ছিল, সবগুলো জাহাজ ডুবিয়ে দেওয়া হলো এবং ফার্ডিন্যান্ড সহ তার বাবা সহ তাদেরকে দ্বীপের বিভিন্ন অংশে তোলা হলো এবং ফার্ডিন্যান্ড জানলো না যে অন্যদের কী হয়েছে, বা অন্যরা জানতে পারলো না যে ফার্ডিন্যান্ডের কী হয়েছে। ওকে, এদিকে এই ফার্ডিন্যান্ডের সাথে দেখা হয়ে যায় কার? মিরান্ডার। কারণ মিরান্ডা তো এতদিন কোনো দিন তার বাবাকে ছাড়া আর কাউকে দেখে নাই, আর ফার্ডিন্যান্ডও যথেষ্ট সুপুরুষ রাজকুমার, ফলে দেখা মাত্রই মিরান্ডা ফার্ডিন্যান্ডের প্রেমে পড়ে যায়, আর ফার্ডিন্যান্ডও মিরান্ডার প্রেমে পড়ে যায়। তখন মিরান্ডা ফার্ডিন্যান্ডকে নিয়ে আসে বাসায়। এখন রাজা অর্থাৎ মিরান্ডার বাবা তো দেখেই চিনতে পারে যে এটা হচ্ছে তার ছোটো ভাইয়ের ছেলে, সে তো সব জানে, কিন্তু মেয়েকে কিছু বলে নাই। সে তখন ছেলেকে বলো, ঠিক আছে তুমি যদি এখানে থাকতে চাও থাকো, বাট তোমাকে কাজ করতে হবে, কি তোমাকে কাটতে হবে, কাঠ কেটে তোমাকে থাকতে হবে। তখন কাঠ কাটা শুরু করে ফার্ডিন্যান্ড, আর এই লাইনগুলো তখন আসতেছে। Alas, said Miranda, don't work hard. অত পরিশ্রম করার দরকার নাই। My father is at his studies. আমার বাবা তার স্টাডিজে আছেন। স্টাডিজ মানে হচ্ছে পড়ার ঘর বুঝাচ্ছে এখানে, পড়ার রুমে আছেন। ওকে, at his studies, he is safe for these 3 hours. He is safe for these 3 hours মানে হচ্ছে এই 3 ঘন্টা তিনি নিরাপদ। এই 3 ঘন্টা তিনি নিরাপদ মানে হচ্ছে এই 3 ঘন্টা তিনি পড়ার রুম থেকে বা পড়ার ঘর থেকে বের হবেন না, অর্থাৎ মিরান্ডার বাবা বের হবেন না। রেস্ট ইয়োরসেলফ, একটু বিশ্রাম নাও। ফার্ডিন্যান্ড কাঠ কেটে যাচ্ছে, তখন মিরান্ডা গিয়ে তাকে এই কথাবার্তাগুলো বলছে যে বাবা পড়ার ঘরে আছে, 3 ঘন্টা বের হবে না, সো তুমি একটু রেস্ট নিতে পারো। ও মাই ডিয়ার লেডি, সেড ফার্ডিন্যান্ড, আই ডেয়ার নট, আমার সেই সাহস নাই। আই মাস্ট ফিনিশ মাই ওয়ার্ক বিফোর আই টেক মাই রেস্ট। পুরুষত্ব চলে আসছে। হ্যাঁ, একটা মহিলার সামনে আমি এরকম, যাও, আফটার অল সে তো পছন্দ করে মিরান্ডাকে, ফলে মিরান্ডাকে ইমপ্রেস করার একটা বিষয় রয়ে গেছে। সামটাইমস বয়েজ ডু সো, লিভ ইট। আচ্ছা, এখানে যে প্রশ্নটা হবে সেটা হচ্ছে ও মাই ডিয়ার লেডি, সেড ফার্ডিন্যান্ড, এই অংশটাকে কীভাবে ইউজ করবা?
প্রথমত আগেও আমরা দেখেছি ও ও এইচ ও থাকলে বাদ যাবে। এবার মাই ডিয়ার লেডি এই অংশটাকে কীভাবে ইউজ করব? অ্যাড্রেসিং না, অ্যাড্রেসিং দিও না। কারণ অ্যাড্রেসিং কেন দিতে না করছি, প্রথমত এটা প্যাশনেটলি দেওয়া যায়। কীরকম? যে ফার্ডিনান্ড টোল্ড মিরান্ডা প্যাশনেটলি দ্যাট হি ডেয়ার্ড নট, ডেয়ার্ড আর ইডি যুক্ত হয়ে যাবে, হি ডেয়ার্ড নট। এটা প্যাশনেটলি শব্দটা ইউজ করতে পারো, যেটা ডার্লিংয়ের জন্য ইউজ করছিলাম। ওকে, তাহলে ফার্ডিনান্ড টোল্ড মিরান্ডা প্যাশনেটলি দ্যাট হি ডেয়ার্ড নট, এটা দিতে পারো। আবার চাইলে অ্যাড্রেসিং হিসেবেও দিতে পারো, অ্যাড্রেসিং মিরান্ডা অ্যাজ হিজ ডিয়ার লেডি, এভাবেও দিতে পারো। অ্যাড্রেসিং মিরান্ডা অ্যাজ হিজ ডিয়ার লেডি কমা ফার্ডিনান্ড টোল্ড দ্যাট হি ডেয়ার্ড নট। তবে ওই অ্যাড্রেসিং, এক্ষেত্রে অ্যাড্রেসিং দিলেও হবে, নাহলে আবার আমাকে প্রশ্ন করবে কমেন্ট বক্সে, স্যার এখানে অ্যাড্রেসিং দিলে হবে না। যাও, সো অ্যাড্রেসিং দিলেও হবে, বাট অ্যাড্রেসিংয়ের চাইতে এখানে ওই প্যাশনের ব্যাপারটা অনেক বেশি আসে। সো ফার্ডিনান্ড টোল্ড মিরান্ডা প্যাশনেটলি দ্যাট হি ডেয়ার্ড নট, তারপর যা করার করবা। ওকে, এই ছিল এখানকার ঝামেলা 42। আচ্ছা, এরপর আরেকটা ঝামেলা পাবো, সেটা হচ্ছে 47 একটা ঝামেলা আছে। 47-এর একদম লাস্ট লাইনটা দেখ, নো দ্যাট উড নট ডু সেড গ্র্যান্ডমাদার। 47-এর লাস্ট লাইন, নো দ্যাট উড নট ডু সেড গ্র্যান্ডমাদার। তার আগের লাইনটা কী ছিল দেখ, ইউ মাস্ট টেল মি হু শি ওয়াজ। নাতি বলছিল, এটাও তোমাদের ফটোডে বইয়ের একটা লাইন ছিল, ফটোগ্রাফ একটা গল্প ছিল, সেই ফটোগ্রাফ গল্পের একটা অংশ, যে নাতি একটা ছবি খুঁজে পায় এবং গ্র্যান্ডমাকে গিয়ে ছবিটা দেখায় একটা ছোট্ট মেয়ের, এবং গ্র্যান্ডমা বলে আমি চিনি কিন্তু তোমাকে আমি বলবো না। তখন নাতি উঠে বলে, ইউ মাস্ট টেল মি হু শি ওয়াজ, তোমাকে বলতে হবে এই মেয়েটাকে। আর দাদি কি বলছে, নো দ্যাট উড নট ডু। এই নো দ্যাট উড নট ডুটা, এই অংশটাকে তুমি কিভাবে ইউজ করবা সেটা একটু দেখায়। নো দ্যাট উড নট ডু, এর ফলে আমাদের একটা টেস্ট পেপার শেষ হয়ে যাবে। স্যার বিভিন্ন গ্রামার বইগুলো প্র্যাকটিস করার চাইতে, চৌধুরী বলো এই বলো সেই বলো না, ওই গ্রামার বইগুলো প্র্যাকটিস করার চাইতে টেস্ট পেপার প্র্যাকটিস করা অনেক ভালো, কারণ টেস্ট পেপারে বৈচিত্র্য থাকে। এটা কত নাম্বার পড়ছি আমরা? দ্য লাস্ট ওয়ান, 47। নো দ্যাট উড নট ডু সেড দ্য গ্র্যান্ডমাদার। আচ্ছা, তাহলে আগের লাইনে প্রশ্ন ছিল না, ইউ মাস্ট টেল মি অ্যাবাউট দ্য গার্ল, মেয়েটার সম্পর্কে আমাকে বলতে হবে। কে বললো? নাতি। ওকে, তাহলে পরের লাইনে যখন গ্র্যান্ডমাদার নো বললো তখন কি হবে? এটা কি আনসার ইন দ্য নেগেটিভ? না। তাহলে নাতি যেটা বলেছিল সেটার সাথে গ্র্যান্ডমা কী করলো? ডিসঅ্যাগ্রিড। তাহলে দ্য গ্র্যান্ডমাদার disagreed. The grandmother disagreed and told that, আবার কথা, এখানে আরেকটা দ্যাট আছে, এই দ্যাটটা তো বসাতে পারবো না, তাই দ্যাটটা কি হয়ে যাবে? told that it would not do. ওকে, অলরেডি অ্যাসার্টিভের জন্য একটা দ্যাট আসবে, তাই এই দ্যাটটাকে চেঞ্জ করে তোমাকে কি বানাতে হবে? ইট। তা দ্য গ্র্যান্ডমাদার ডিসঅ্যাগ্রিড অ্যান্ড টোল্ড দ্যাট ইট উড নট ডু। শেষ। ঠিক আছে, তাহলে এই গেল 47 পর্যন্ত আমার ক্রিটিক্যাল যে লাইনগুলো মনে হয়েছে সেই লাইনগুলোর ন্যারেশন। তাহলে বাকি অংশ কে করবে? 1 থেকে 47 কে করবে? এখন তার আগে তোমাদের সাথে কিছু কথা। প্রথম কথা হচ্ছে যে এই জিনিসগুলো একটু, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমরা এইভাবে যে ন্যারেশনসগুলো করছি, মানে ইলাবোরেট আলোচনার মাধ্যমে যে করছি, এই করাটা আমরা কন্টিনিউ করব কি না। মানে যেই প্যাসেজের যে সেন্টেন্সটা আমার কাছে কঠিন মনে হচ্ছে সেই কঠিন লাইনটা আমি এভাবে ইলাবোরেট আলোচনা করব কি না, কারণ আলটিমেটলি বাকিগুলো তোমাকে এখন হোমওয়ার্ক দিব, তো
তখন তুমি আমাকে প্রশ্ন করতে পারবা যে কোনো প্যাসেজে যে কোনো লাইন নিয়ে, আমি সেখানে সেটা আনসার করে দিব। ওকে, কিন্তু তোমরা এই ধরনের এলাবোরেট আলোচনাটা চাও কি না? কারণ আমরা এরপরে চলে যাব, আরেকটা শিট আসবে তোমাদের যারা বই পাও নাই, যারা বই পেয়েছো তারা জানো যে এরপর টেস্ট পেপার 2018-19-এর প্যাসেজগুলো আছে এবং সেখানে প্রায় 59 প্যাসেজ আছে, কেমন 2018-19-এর টেস্ট পেপারের। আর যারা বই পাও নাই তারা অলরেডি আরেকটা শিট আমি আপলোড করে দিব। সো তোমাদের উপর ডিপেন্ড করছে। এখন ওই শিটেরও এরকম কঠিন কোনো সেন্টেন্স থাকলে সেগুলোকে আলাদা করে এলাবোরেট আলোচনার মাধ্যমে করে দিব, নাকি সবগুলোর এমনি একটা আনসার শিট দিয়ে দেব? কারণ যদি সবগুলোর আনসার শিট দিয়ে দিই সেক্ষেত্রে আমি কোনো এক্সপ্লেনেশনে যাব না, আমি একটা আনসার শিট আপলোড করে দিব গ্রুপের মধ্যে, এবার তুমি ওখান থেকে দেখে দেখে তুমি বুঝে নিবা। এটা হচ্ছে একটা ব্যাপার। ওকে, আর তুমি যদি বলো যে স্যার না, যে প্যাসেজের যে লাইনগুলো কঠিন মনে হচ্ছে সেগুলো আপনি ইলাবোরেট আলোচনা করেন, তাহলে করব, এবং পাশাপাশি তোমাকে হোমওয়ার্কও দিব। যেমন এখন তুমি 47 পর্যন্ত করে ফেলতে পারবা, এবং আজকের পর কমেন্ট বক্সে তুমি তোমার না, আগে আমি আনসার শিটটা দিব, তারপর তুমি আমাকে প্রশ্ন করো। ওকে, তাহলে যদি তুমি একটু খেয়াল করো, যদি তুমি চাও যে কঠিন সেন্টেন্সগুলো, যে সেন্টেন্সগুলো কমপ্লিকেটেড, সেগুলো নিয়ে এরকম এলাবোরেট আলোচনা হোক, তাহলে আজকের ক্লাসের পর অবশ্যই তুমি ইয়েস লিখবা কমেন্ট বক্সে। তোমার যদি কোনো প্রশ্ন থাকে তো তুমি করবাই, সাথে ইয়েস লিখবা কমেন্ট বক্সে। আর যদি তোমার মনে হয় যে না, এরকম সেন্টেন্স ধরে এলাবোরেট আলোচনার দরকার নাই, এমনি আনসার শিট দিয়ে দিলেই হয়ে যাবে, তুমি তোমার মতো বুঝে নিবা, তাহলে তুমি নো কমেন্ট করবা, কমেন্টে তুমি নো লিখে দিবা যে না, এরকম এলাবোরেট আলোচনার কোনো দরকার নাই। ওকে, সেক্ষেত্রে আমি শুধু আনসার শিট দিয়েই ছেড়ে দিব। ওকে, এবং আমি এরপর দেখব ইয়েস বেশি নাকি নো বেশি। যদি ইয়েস বেশি দেখি তাহলে আমি পরের শিটটাও একই রকমভাবে আগে ওই জিনিসগুলো শেষ করব, এরকম বিভিন্ন প্যাসেজের কঠিন লাইনগুলো শেষ করব, তারপর আনসার শিট দেব। তারপর তোমার কোনো প্রশ্ন থাকলে আনসার শিটের সাথে না মিললে তখন তুমি আমাকে কমেন্ট বক্সে করবা। আর যদি দেখি যে নো, তাহলে আমি আর পরের যেগুলো আছে 2018-19-এর যেগুলো আছে সেগুলো আর এরকম ইলাবোরেট আলোচনায় যাব না, সরাসরি আনসার দিয়ে দিব। ওকে, সো তুমি ইয়েস অথবা নো যে কোনো একটা করবা, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবা। এবং সেটার উপর অথবা একটা কাজ করতে পারো, সবার ইয়েস বা নো লেখার দরকার নেই, যে কোনো একজন ইয়েস লিখলে অন্যেরা যারা ইয়েস চাও তারা তার সেই ইয়েস লেখা কমেন্টটাতে থামস আপ দিও, ইয়েস লেখা কমেন্টটাতে থামস আপ দিও। ঠিক সেরকম কেউ যদি নো দেয়, তাহলে বাকিরা একজন যদি নো দিয়ে ফেলে, তাহলে এরপর কেউ আর নো লিখবা না, ওই নোয়েরটাতেই থামস আপ দিও। তাহলে ইয়েসে কয়টা থামস আপ পড়লো, নোতে কয়টা থামস আপ পড়লো, এটা দেখে আমি বলে দিতে পারবো। ওকে, তাহলে যে কোনো একজন ফার্স্ট যে ইয়েস দিবে, অন্যেরা এরপর থেকে আর ইয়েস লিখবে না, তারা ইয়েসের সাথে থামস আপ দিবে। আর প্রথম যে নো দিবে তারপর থেকে আর কেউ নো লিখবে না, ওই নোয়ের সাথে থামস আপ দিয়ে দিবে। বুঝতে পারছো? ফলে আমি দেখবো ইয়েস কয়টা থামস আপ পাইছে, নো কয়টা থামস আপ পাইছে। যদি দেখি যে ইয়েস বেশি থামস আপ পেয়েছে, তাহলে আমি পরের শিটটাও এরকম যে প্যাসেজের যে লাইনগুলো কঠিন হবে ওগুলো একটু আলোচনা করে তারপর আনসার শিটে যাবো। আর যদি দেখি নো বেশি পাইছে থামস আপ, তাহলে আমি ওই আলোচনায় আর যাবো না, সরাসরি আনসার শিট দিয়ে দিব এবং তুমি করতে পারো তোমারটা। ওকে, তাহলে তুমি ডিসিশন নাও। আর ওই দুইটা ডেটের কথা একটু ভুলো না, আমি একটু মনে করিয়ে দিই আবার। সেপ্টেম্বরের 4 তারিখ যেটা থাকবে শনিবার, আর সেপ্টেম্বরের 9 তারিখ যেটা থাকবে বৃহস্পতিবার। এই দুই দিনের কোনো একদিন তুমি সকাল 9টা থেকে দুপুর 12টা, সকাল 9টা থেকে দুপুর 12টার মধ্যে এসে পেমেন্ট করে যাবা গতবারের মতো। যারা নতুন, যারা জানো না কোথায় এসে পেমেন্ট করতে হয়, আমি পরে বলে দিব, এর আগে পেমেন্টের ডেটের আগে বলে দিব সেটা। আর যারা অগাস্টে এসেছো 1019-এর পরের সিরিয়াল নাম্বার, যারা 1019 থেকে পরের সিরিয়াল নাম্বার যারা, তাদের সাথে আমি কথা বলে নিব, মেসেঞ্জারে কথা বলে নিব। ঠিক আছে বাবাই দ্যান্সার, তাহলে ইয়েস এবং নো কমেন্ট করবা। আর সাথে তোমার যদি কোনো প্রশ্ন থাকে যেগুলো আজকে পড়িয়েছি সেগুলোর উপর, সেই প্রশ্নগুলো করবা। ওকে বাবাই দ্যান্সার, টেক কেয়ার।